থামছে না শ্রমিক অসন্তোষ। সাভার আশুলিয়ায় 90 পোশাক কারখানায় ছুটি। সীমান্তে বাড়ছে লাশের মিছিল। বিএসএফ এর গুলিতে এবার কিশোর নিহত। আন্দোলনে হতাহতদের তথ্য চায় ট্রাইব্যুনাল। জেলা প্রশাসকদের দেয়া হবে চিঠি। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। নানামুখী উদ্যোগেও সাভার ও আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ। এ পরিস্থিতিতে সোমবার ওই এলাকার 90টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সকালে নির্ধারিত সময় শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও তাদের দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে বসে থাকেন। এরপর কারখানাগুলো ছুটি দেওয়া হয়। এদিকে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে সন্দেহজনক 11 জনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সাভার প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিল্প পুলিশ জানায়, সোমবার সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসে। এমন শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে অন্তত 90টি কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি ও সেনাবাহিনী। রোববার বিকেলে বকেয়া বেতন পরিশোধ সহ 16 দফা দাবিতে কর্মবিরতি পালন করছিল ইউফোরিয়া গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় কর্মকর্তাদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কারখানাটিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানা এলাকায় গেলে তাদের সাথেও সংঘর্ষ হয়। এতে শ্রমিক ছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সীমান্তে বেড়েই চলছে লাশের মিছিল। এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে প্রাণ গেল বাংলাদেশি আরেক কিশোরের। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার সিংহ। গভীর রাতে ধনতলায় সীমান্তের 393 নম্বর পিলারের পাশে এই হতাহতের ঘটনা ঘটে। আহত দুজন রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 1 সেপ্টেম্বর মা সঞ্জিতা রানী দাসের সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত দিয়ে ভারতে আত্মীয় বাড়িতে যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে নিহত হয় কিশোরী স্বর্ণা রানী দাস। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের তথ্য চেয়ে সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান সহ জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা মেডিকেলে আহতদের অবস্থা পরিদর্শন ও বক্তব্য গ্রহণ করা হয়েছে। তাদের পরিবার দ্রুত বিচার চেয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন, ছাত্রনেতাদের সাথে বসে তথ্য সংগ্রহ করা হবে। তদন্ত কবে শেষ হতে পারে তার সময় নির্ধারণ করা কঠিন বলেও জানান তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া দীর্ঘ হবে না মন্তব্য করে তিনি আরও বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। গতকালকে একই সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজের পরিচালক একজন ব্রিগেডিয়ার জেনারেল, ওনার সাথে আমরা দেখা করেছি। ওনার কাছে জানতে চেয়েছি যে কিভাবে আহতরা এখানে এসেছেন, কতজন আহত বা নিহত মানুষ এখানে এসেছেন, কতজন এখানে এসে মারা গিয়েছেন, তাদের পোস্টমর্টেম রিপোর্ট কতজনের আছে, কতজনের নাই, না থাকলে কেন নাই, চিকিৎসাটা কী পদ্ধতিতে এখানে হয়েছিল, কিভাবে ডেড বডিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এই সব বিষয়ে তথ্য আমরা তাদের কাছে চেয়েছি। উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমাদের তদন্ত সংস্থার লোকেরা পরবর্তী সময়ে গিয়ে ডিটেইল এই সমস্ত তথ্য, প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ চিকিৎসার কাগজপত্র সহ
যারা মারা গিয়েছেন কে তাদেরকে নিয়ে গেছেন, কোথায় দাফন করা হয়েছে, এই যে বিষয়গুলো যাবতীয় তথ্যাদি যা এখানে সংগৃহীত আছে সব কিছু আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে সংগ্রহ করা হবে। দেশের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা এবং যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ভোলা সার্কিট হাউসে নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন নৌ প্রধান। বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে নৌবাহিনী। ভোলার নৌদস্যুতা, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করার কথাও জানান তিনি। আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করে দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি। ফেনীতে বন্যার পানির চাপে মুসাপুর ক্লোজার ভেঙে নদীগর্ভে বিলীন। ফেনী নদীর জোয়ারে পানি প্রবেশ করে ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি। দুশ্চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন হুমকিতে ৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর সোনাগাজী ও নোয়াখালী এলাকার ১.৩০ লাখ হেক্টর জমির ফসল লবণাক্ততা থেকে সুরক্ষা এবং জোয়ারের পানিতে ভাঙন থেকে রক্ষা করতে ছোট ফেনী নদীর উপর ২০০৯ সালে প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২৩ ভোল্টের মুছাপুর রেগুলেটর। বন্যায় গত ২৬ আগস্ট রেগুলেটরটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় নোয়াখালী ফেনীর সংযোগ। রেগুলেটরটি ভাঙার পর নদীর দুই পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটছে সোনাগাজীর চর দরবেশ, কোম্পানিগঞ্জের চর পার্বতী, চর হাজারি ও মুছাপুরের বাসিন্দাদের। বাড়ি ঘর, জায়গা, জমিন, অর্থ সম্পদ সব চলে গেছে। এখন যে কোথায় যে থাকবো, কোথায় যাব? আমাদের ঘর বাড়ি, কত হাজার হাজার জমির ইরিদান সব বিলীন। এটা একেবারে ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের চলাফেরা অত্যন্ত কষ্টকর। রেগুলেটর দ্রুত পুনর্নির্মাণ না হলে ১৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুছাপুর ক্লোজার বাঁধ, সৌর বিদ্যুৎ প্রকল্প, মাছের ঘের সহ ৩ ফসলি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের ফসলাদি অনেক ক্ষতি হবে। এখানে আমাদের অনেক মাছের চাষ আছে, আবাদ আছে। আমাদের বহু কষ্ট হয়েছে, মানুষের ধান পান, দোকানপাট সবগুলা নষ্ট হয়ে যেতেছে। অনেক মানুষের ফসলাদি প্রায় ৩০,০০০ বা ২৫,০০০ এই নদীর পারে বসত বাড়ি ভাঙে গেছে। ভাঙন রোধে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে জিআই ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ীভাবে প্রকল্প নেওয়ার কথাও জানায় পানি উন্নয়ন বোর্ড। এখানে একটা পার্মানেন্ট প্রকল্প দরকার আর কি, আমার মনে হয়, বুঝছেন। আমরা এই ব্যাপারে এই পরিস্থিতিটা সামাল দিয়ে আমরা একটা প্রকল্প তৈরি করব। দ্রুত রেগুলেটর পুনর্নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। বাগেরহাটের পিকআপ ইজি বাইক সংঘর্ষ, নিহত ৫। আমন্ত্রণ আবারও দেখছেন ২১এর দেশের সংবাদ। বাগেরহাটে পিকআপ ইজি বাইক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। নিহতদের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাগেরহাট খুলনা মহাসড়কে টাউন নাওয়াপাড়া খুলনাগামী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। আরও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধের তৃতীয় দিন। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। এতে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। আশপাশের জেলায় যাওয়ার জন্য তারা ছোট ছোট যানবাহনে চড়ছেন।
চট্টগ্রামে লোহাগাড়া থানা পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে সাইফুল ইসলাম নামে এক আসামি। পালিয়ে যাওয়া আসামি স্থানীয় যুবলীগ নেতা বলে দাবি স্থানীয়দের। ভোরে স্থানীয়রা বাংলাবাজার এলাকার একটি বাড়ি থেকে সাইফুল ইসলামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সাইফুল। এ ঘটনায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, এসআই নাসিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রামে পৃথক অভিযানে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা আশরাফ এবং ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, যুবলীগ নেতা আশরাফকে চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের হিঙ্গুলি এলাকায় গাড়ি তল্লাশি করে লোকমান, মোর্শেদ ও রুবেলকে ফেন্সিডিল সহ আটক করা হয়। জব্দ করা হয় একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা। আমদানির খবরে একদিনের ব্যবধানে হিলিতে দেশীয় আলুর দাম কমেছে কেজিতে ৫ টাকা। একদিন আগে দেশি গুটি জাতের আলু ৫৫ টাকা দরে বিক্রি হয়েছে, এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। এছাড়া কাটিনাল আলু ৪৬ থেকে ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, সরকার আলু আমদানিতে শুল্ক কমিয়ে দেয়ায় শিগগিরই ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হতে পারে। শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। থামছে না শ্রমিক অসন্তোষ, সাফার আশুলিয়ায় ৯০ পোশাক কারখানায় ছুটি। সীমান্তে বাড়ছে লাশের মিছিল, বিএসএফের গুলিতে এবার কিশোর নিহত। আন্দোলনে হতাহতদের তথ্য চায় ট্রাইব্যুনাল, জেলা প্রশাসকদের দেয়া হবে চিঠি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।